আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের মিশন ঢাবি কোর্সে আছো, আজকে আমাদের পরিপাক ও শোষণের দ্বিতীয় লেকচার। এই অধ্যায়টা একটু বড়, তো প্রথম লেকচারটা অলরেডি ইউটিউবে আছে এবং ওয়েবসাইটে আছে। এবং তোমরা জানো যে মিশন ঢাবি কোর্সে আমরা 4টা সাবজেক্টের মোট 85টা ভিডিও দেওয়ার চিন্তা করেছি 7টা মিশনে। এবং এই 7টা মিশনের আজকের মিশনে আমি পরিপাক ও শোষণের দ্বিতীয় লেকচারে লিভারের পর থেকে যে পার্টটুকু আছে এই পার্টটুকু ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা যদি মনে রাখো যে এটা একটা জার্নি, এটা একটা কোর্স, তো একটা কোর্স মিশন ঢাবি মানে হলো আমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছি, আমার মধ্যে সিরিয়াসনেস থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, আমার মধ্যে জয়ী হওয়ার তীব্র ইচ্ছা থাকবে এবং তার সাথে লাক দরকার হয়। কারণ এই যে অ্যাডমিশন যে ফেজটা, এই অ্যাডমিশন ফেজের অ্যাকচুয়াল মানেটা হচ্ছে হার্ডওয়ার্কের সাথে লাক দরকার আছে। তা না হইলে আসলেই হয় না। কারণ বিগত বছরগুলোতে অনেক শিক্ষার্থী অনেক পরিশ্রম করেছে, অনেক চেষ্টা করেছে, তো আসলে দিন শেষে কেউ কেউ চান্স পেয়েছে, কেউ কেউ চান্স পায়নি। তো সব কিছু মিলে আমার মনে হয় যে আমার কাছে মনে হয় যে এই সেক্টরটাতে, এই অ্যাডমিশন সেক্টরে একটা চাপ থাকে, একটা মানসিক চাপ থাকে। আর এই চাপটা ওভারকাম করার জন্য একটা মেন্টাল প্রিপারেশন দরকার আছে। আর সেই মেন্টাল প্রিপারেশনে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি যে তোমরা মানসিকভাবে তৈরি হবা, সৃষ্টিকর্তার প্রতি মানে কল্যাণের জন্য কামনা করবা এবং লেখাপড়া করবা। দেখো আমরা আজকে যে জায়গাটাতে, কারণ এই সময়টাতে, এই কোর্সটাতে আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা মোমেন্ট তোমাদেরকে যেন ইউটিলাইজ করাইতে পারি। আমি ভিডিওগুলোকে বেশি বড়ও করতে চাইতেছি না, বেশি ছোটও করতে চাচ্ছি না, এমন একটা পর্যায়ে রাখতে চাচ্ছি যেন এটা তোমাদের জন্য হিউম্যান সাইকোলজি অনুসারে ইজিলি ডাইজেস্টেবল হয়। দেখো আমরা শুরু করছিলাম লিভার পর্যন্ত আসার পরে এখন আমরা অগ্ন্যাশয়ের দিকে আসতেছি। তো এখন এই যে অগ্ন্যাশয়ের যে কনসেপ্ট, এইটা মাথায় আসলে সবার আগে যেই শব্দটা আসে সেইটার নাম হইল মিশ্র গ্রন্থি, তাই না? মিশ্র গ্রন্থি কেন বলে এটাকে মিশ্র গ্রন্থি? সে ছোটবেলা থেকে পড়ে আসতেছে যে এইটা হইলো হরমোন আর এনজাইম একসাথে নিঃসরণ করে বলে এটা মিশ্র গ্রন্থি। হরমোন এনজাইম একসাথে নিঃসরণ করে, ফাইন, বুঝলাম। এখন কি কি হরমোন কি কি এনজাইম নিঃসরণ করে, এইটাই হলো এমসিকিউ, এইটাই পরীক্ষায় আসে, এইটাই বিগত বছরগুলোতে আইসা যাচ্ছে যে আমরা এখানে কি কি জিনিস মনে রাখতেছি যে এটা মরিচের মতো, এটা হচ্ছে গোলাপি ধূসর বর্ণের, ঠিক আছে। তারপরে এটা উদর গহ্বরের ডিডোনামের অর্ধবৃত্তাকার কুণ্ডলীর ফাঁক থেকে প্লীহা পর্যন্ত বিস্তৃত। প্লীহা, এই প্লীহা মানে কি? এই প্লীহা মানে হচ্ছে স্প্লিন। দৈর্ঘ্যগত, এটার দৈর্ঘ্য হচ্ছে 12 থেকে 15 সেন্টিমিটার, এটার প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। কি গ্রন্থি? এটা হলো মিশ্র গ্রন্থি। তোমার আর কখনো না পড়লেও চলবে, তোমরা একাডেমিকে পড়ে আসছো, এই জিনিসগুলো তোমাদের অজানা নয়, এগুলো জানো তোমরা যে এটা ছোট ছোট নালিকা বের হয়ে, এটা কি হয়? উইরসাং নালী। ইংলিশে এটাকে বলা হয় ডাক্ট, ডাক্ট অফ ডাক্ট অফ উইরসাং, ডাক্ট অফ উইরসাং। ডিডোনামের কাছে অভিন্ন পিত্তনালী, এটাকে বলা হয় কমন বাইল ডাক্ট, সিবিডি। তোমরা এটা মেডিকেলে গেলে পড়বা। কমন বাইল ডাক্টের সাথে মিলিত হয়ে অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা এই শব্দটার মানে হচ্ছে, অ্যাম্পুলা হচ্ছে একটু স্ফীত অংশ, স্ফীত। সো এটা হচ্ছে একটু স্ফীত অর্থাৎ ফুলে থাকা অংশ, তাইলে এইটা হইল স্ফীত অংশ। অ্যাম্পুলা অফ ভ্যাটারে মিলিত হয়ে ডিউডেনামে প্রবেশ করে। এখন প্রশ্নটা হলো, তাহলে স্যার আমি যদি অগ্ন্যাশয়টাকে বুঝতে চাই, স্যার এই অগ্ন্যাশয়টা কেমন, আসলে এই অগ্ন্যাশয় কেমন এটা বোঝার জন্য একটা ছবির দরকার আছে, যে এটা আমাদের পরিপাক গ্রন্থি, তো এটা, তাই না? আমরা লিভারের পরে স্প্লিনকে পড়ার চেষ্টা করতেছি। তো এই যে স্প্লিন, এটা আসলে কেমন ভাবে দেখা যায়? তো এই যে ভেইন, এই যে আর্টারি, তো ভেইন আর আর্টারির একটা অংশ স্প্লেনিক ভেইন এবং স্প্লেনিক আর্টারিতে এটা স্প্লিন পর্যন্ত গেছে, তাই না? এটা হচ্ছে স্প্লিন। এই স্প্লিনের পার্টটাও কিন্তু আছে। এই স্প্লিনের পার্টটা আমরা আবার পড়বো গিয়ে রক্ত সংবহন তন্ত্রের লসিকার অংশে গিয়ে পড়বো প্লীহা, যেটাকে আমরা ব্লাড রিজার্ভার বলতেছি, তাই না? 300 ml ব্লাড এখানে রিজার্ভ হয়। তো এইটা হইল
ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রের এই যে ইউ আকৃতির অংশটা এটার নাম হচ্ছে ডিউডেনাম, এবং এই যে এইটা হইল গল ব্লাডার। তো এই যে গল ব্লাডারের চেহারা এটা দেখো পেছন দিকে আইসা যেভাবে মিলিত হয়েছে। তো এই যে বাইল ডাক্ট, তো এই যে বাইল ডাক্ট, এই বাইল ডাক্টটা আইসা যখন এখানে যে ঢুকলো, এই যে এটা হচ্ছে বাইল ডাক্টের একেবারে এখান দিয়ে পিত্ত নিঃসৃত হয়। এবং এইখানে যে অগ্নাশয়টা আছে, এই অগ্নাশয়ের এই যে আমরা যে বললাম না মাথা, তো এইটা হইল এই যে মস্তক, মানে হেড, নেক, বডি, টেইল, আরেকটু কম বেশ হবে। তাহলে এই যে অংশটুকু যেটা মাথাটা ঢুকায় রাখছে এটা হচ্ছে হেড, এর পরের টুকু হচ্ছে নেক, তারপরে হচ্ছে অগ্নাশয়ের বডি, এবং শেষের পার্টটুকু হচ্ছে লেজ। এবং এই লেজের মধ্যে যে সেল থাকে তার নাম হচ্ছে বিটা সেল। এবং তোমরা জানো, একটু পরে আমি বলবো যে এটাকে কেন মিশ্র গ্রন্থি বলতে হয়। বলা হচ্ছে, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এটা হইলো মানে মানে একই সাথে এনজাইম এবং হরমোন নিঃসরণ করে। কি কি এনজাইম নিঃসরণ করে এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, কাইমোট্রিপসিন, অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, হ্যাঁ, কার্বক্সিপেপটাইডেস, ইলাস্টেজ, এই হরমোনগুলোকে ও নিঃসরণ করে। এই হরমোনগুলো কি, এই এনজাইমগুলো কি অ্যাকচুয়ালি? এই এনজাইমগুলো হচ্ছে মানে পরিপাক হওয়ার জন্য যে এনজাইমগুলো দরকার, পরিপাক হওয়ার জন্য। আর এখান থেকে হরমোন কি কি বাইর হয়? আলফা, বিটা, ডেল্টা, গামা। তোমরা আলফা, বিটা, গামা পরে অভ্যস্ত না? তোমরা এখানে পড়বা আলফা, বিটা, ডেল্টা, গামা। আলফা, বিটা, ডেল্টা, গামা। আলফা গ্লুকাগন, বিটা ইনসুলিন, ডেল্টা সোমাটোস্ট্যাটিন, গামা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আলফা, বিটা, ডেল্টা, গামা। আলফা, বিটা, ডেল্টা, গামা। আলফা গ্লুকাগন, বিটা ইনসুলিন, ডেল্টা সোমাটোস্ট্যাটিন, আর পিপি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আলফা, বিটা, ডেল্টা, গামা। তো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোত্থেকে নিঃসৃত হচ্ছে? গামা থেকে। ইনসুলিন বিটা থেকে, গ্লুকাগন আলফা থেকে, সোমাটোস্ট্যাটিন ডেল্টা থেকে। একটু পরে এটাই আসবে, এবং এগুলোই প্রশ্ন আসে, এবং এরকম প্রশ্নই আসে। কঠিন না, কঠিনটা হচ্ছে পরীক্ষার হলে একটা প্রাকৃতিক স্নায়বিক চাপ থাকে, আর এই চাপটাকে মুক্ত করতে পারলেই খেলাটা ডান, খেলাটা ডান। তো এই হলো কনসেপচুয়ালি, মানে আমি তো আসলে এখানে অনেক বেশি সময় দেওয়ার কিছু নাই, কারণ দেখা যাচ্ছে যে খুব বেশি প্রশ্ন আসে না। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হইলো, তোমরা যখন এটা পড়বা, অগ্নাশয়টা পড়বা, তো অগ্নাশয় থেকে এখানে কি কি অগ্নাশয়ের নালীগুলো বাইর হয়, তাই না? এই হইলো অগ্নাশয় নালী, এটা আমি গত ক্লাসে দেখাইছি, তাই না? এবং এই গত ক্লাসে লিভারটা বুঝাইতে গেলে এটা অটোমেটিক চলে আসেই, কারণ এখানে এই এই যে ও মিলিত হবে, এই যে এখান থেকে যে মিলিত হবে, এই মিলিত হয়ে প্রত্যেকটা নালী মিলিত হয়ে একটা লম্বা যে একটা অভিন্ন নালী সৃষ্টি করতেছে, এটার নাম হচ্ছে ডাক্ট অফ উইরসাং। এটা হচ্ছে ডাক্ট অফ উইরসাং। দিস ইজ কল্ড ডাক্ট অফ উইরসাং, ডাক্ট অফ উইরসাং, এটার নাম হচ্ছে ডাক্ট অফ উইরসাং। তো এখন এইটা হচ্ছে, এই যে এটা যখন পাকস্থলী ক্ষুদ্রান্ত্রে ডিউডেনামে ঢোকে, তো তখন এই যে ডিউডেনাম, এটা এখান দিয়ে আসে যায়, এই যে ডিউডেনাম, এই ইউ শেপ ডিউডেনাম, এখানে এই জায়গাটার মধ্যে পিএইচ এর মান 8, মানে 8-এ উন্নীত হয়। কারণ এই অংশটা আসে হচ্ছে পাকস্থলী থেকে, এইখানে যখন কাইম হয়ে ঢোকে, অর্থাৎ এইখানে যখন ঢোকে তখন এটা আসলে কাইম থাকে, এবং কাইমের পিএইচ অ্যারাউন্ড 1 থেকে 2-এর মধ্যে থাকে, স্ট্রং এক অ্যাসিড। তো এইটা যখন এই টুকটুক টুকটুক করে এইখানে এসে মেশা শুরু করে, অর্থাৎ তখনই আসলে পিএইচ এর একটা অন্যরকম পরিবর্তন, এবং পিএইচ তখন 8.1-এ চলে যায়। তখন একটা ক্ষারীয় পরিবেশ সৃষ্টি হয়, এবং তখন এই অন্ত্রে ক্ষারীয় অবস্থা থাকে। এই যে অন্ত্রে যে ক্ষারীয় অবস্থা থাকে, এই ক্ষারীয় অবস্থায় এনজাইমে হরমোনগুলো তখন অ্যাক্টিভেটেড হয়। তার মানে স্টোমাকের ভিতরে মানে খাবারের যে পরিপাকের যে পরিবেশ সেটা অম্লীয়, আর ক্ষুদ্রান্ত্রের ভিতরে অর্থাৎ ডিউডেনামের ভিতরে খাবারের যে পরিপাকের পরিবেশ সেটা হচ্ছে ক্ষারীয়। এখন আমি একটু আগে যে হরমোনের নাম বলছি এটা একদম ঠাড়া মুখস্থ রাখা লাগবে, মুখস্থ কোনো কথা নাই। আলফা গ্লুকাগন, বিটা ইনসুলিন, ডেল্টা সোমাটোস্ট্যাটিন, গামা প্যানক্রিয়াটিক পিপি। মনে আছে? মনে থাকবে? আবারও বলতেছি, আলফা গ্লুকাগন, বিটা ইনসুলিন, ডেল্টা সোমাটোস্ট্যাটিন, গামা প্যানক্রিয়াটিক পিপি। এবার কাজ মনে রাখতে হবে। কাজ কি কি? রক্তে দেখো, রক্তে গ্লুকোজের
পরিমাণ বাড়ায়, এটা তোমরা পড়ে আসছো, গ্লুকোজের পরিমাণ বাড়ায়। তাহলে যখন গ্লুকাগন হবে, গ্লুকাগন, তখনই মনে রাখতে হবে গ্লুকাগন গ্লুকোজ বাড়ায়, গ্লুকাগন গ্লুকোজ বাড়ায়, গ্লুকাগন গ্লুকোজ বাড়ায়। আর তোমরা স্বাভাবিক কমন সেন্সে জানো যে মানে কমন সেন্সটাই স্বাভাবিক, যদি এটা অত্যন্ত অস্বাভাবিক এখনকার দুনিয়াতে। ইনসুলিন, ইনসুলিন হচ্ছে ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত, এবং তোমরা এগুলো পরেই মেডিকেলে চান্স পাবা, ভার্সিটিতে যাবা। তো ইনসুলিন যখন এই ডায়াবেটিসের সাথে সম্পর্কিত, তার মানে ইনসুলিন হরমোন না থাকার কারণে রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে, আর তখন আমরা সেই কন্ডিশনটাকে ডায়াবেটিস বলতেছি। তাহলে এই ইনসুলিন থাকলে ডায়াবেটিসটা হইতো না, তার মানে এই গ্লুকোজের পরিমাণটা কমায়। তার মানে এই আলফা আর বিটা, এই সেল দুইটার ফাংশন হচ্ছে অ্যান্টাগোনিস্টিক ফাংশন, একটা আরেকটার বিপরীত। আর সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে এই দুইটার নিঃসরণ ঠিক রাখা। তাহলে ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসরণ নিয়ন্ত্রণ করে কে? সোমাটোস্ট্যাটিন। এটা পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসবে, তোমাদের এইটা পরীক্ষায় আসবে। তুমি ভার্সিটিতে ঢাবির পরীক্ষায়, গুচ্ছের পরীক্ষায়, কৃষি গুচ্ছের পরীক্ষায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যেখানে বায়োলজি দাগাইতে হবে, দেখবা ইনসুলিন গ্লুকাগনের নিঃসরণ নিয়ন্ত্রণ এটা আসে। তারপর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, পিপি, পিপি, এটা অগ্ন্যাশয় রস ক্ষরণে বাধা দেয়। এইটা একটা এমসিকিউ, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অগ্ন্যাশয় রস ক্ষরণে বাধা দেয়, অগ্ন্যাশয় রস ক্ষরণে বাধা দেয়। পরীক্ষা এমসিকিউ আসবে, অগ্ন্যাশয় রস ক্ষরণে বাধা দেয় কে? কোন হরমোন? এটা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বা পিপি। ঠিক আছে, এইরকম প্রশ্ন সামনে আসবে। তাহলে এরকম প্রশ্ন যদি সামনে আসে, আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এইখানে বাইকার্বনেট লবণ থাকে, মানে অগ্ন্যাশয়ের কাজের মধ্যে বলতেছি, অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। আর এই চারটা হরমোনের নাম একটু আগে আমি বলছি, এই যে পলিপেপটাইড, দিস ইজ কল্ড পিপি, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে দেখো তুমি জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখো, গ্লুকাগন। তো গ্লুকাগন, গ্লুকাগন আলফা, গ্লুকাগন আলফা, কোনো কথা নাই, গ্লুকাগন আলফা, গ্লুকাগন আলফা। ঠিক আছে, মানবদেহের সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন 3 নাম্বার, তার মানে হচ্ছে আলফা বিটা ডেল্টা গামা। তো ডেল্টা আগে, তো আলফা গ্লুকাগন, বিটা ইনসুলিন, ডেল্টা সোমাটোস্ট্যাটিন, জিআইএস পিপি। তো এটা একটু মনে রাখতে হবে, সুন্দরভাবে সুন্দরভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে জিআইএস পিপি। তাহলে জিআইএস হচ্ছে গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে এখানে মনে রাখা দরকার আলফা বিটা ডেল্টা গামা, আলফা বিটা ডেল্টা গামা। এটাকে একটু সুন্দর করে লেখা যায়, আলফা বিটা ডেল্টা গামা, আলফা বিটা ডেল্টা গামা, এটা এইভাবে লিখতে পারো। তো এটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন, এই সোমাটোস্ট্যাটিনটা আসে হচ্ছে এই ডেল্টা সেল থেকে, গামা সেল থেকে না। এইখানে একটা কনফিউশন আছে, এই কনফিউশনটা যেন পরীক্ষার হলে না হয় মাই ডিয়ার। আইলেটস অফ ল্যাঙ্গারাস থেকে নিঃসৃত হরমোন, আরে ভাই গ্যাস্ট্রিন হবে কেন, সিক্রেটিন হবে কেন, ভিল্লিকাইনিন হবে কেন? ভিল্লিকাইনিন না, হওয়ার কথা না। গ্যাস্ট্রিন, সিক্রেটিন, এগুলা এগুলা এখানকার, মানে এগুলা আইলেটস অফ ল্যাঙ্গারাসে নিঃসৃত হরমোন না, এগুলা গ্যাস্ট্রিক আর আন্ত্রিক গ্রন্থি নিঃসৃত হরমোন। তাহলে এটা হচ্ছে গ্লুকাগন হবে। অ্যাম্পুল অফ ব্যাটার, তাহলে এই যে ডিউডেনাম, ডিউডেনাম এইখানে, এই হচ্ছে গিয়ে অগ্ন্যাশয়। তো অগ্ন্যাশয় থেকে নালী আইসা যে জায়গাটাতে লাগে, এটা তো অ্যাকচুয়ালি ক্ষুদ্রান্ত্র। তো ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশটার নাম কি? ডিউডেনাম। তাহলে এটার নাম হচ্ছে ডিউডেনাম। পারা যাবে, পারা যাবে, প্রশ্ন সহজ। অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে? এই ইনসুলিন মানে বিটা, ইনসুলিন মানে বিটা, কোনো কথা নেই, ইনসুলিন মানে বিটা। দেখো উদর গহ্বরে ডিউডেনামের অর্ধবৃত্তাকার কুণ্ডলী, ঠিক এই লাইনটা পড়াইছি না স্লাইডে? এই লাইনটাই তো স্লাইডে পড়াইছি। দেখো প্লীহা পর্যন্ত বিস্তৃত, প্লীহা পর্যন্ত বিস্তৃত অংশের নাম হচ্ছে এই যে অগ্ন্যাশয়। কেন? কারণ ডিউডেনামের অর্ধবৃত্তাকার, এই হচ্ছে ডিউডেনাম, এই চিত্রটাই তো আঁকতেছে এতক্ষণ ধরে, এই হচ্ছে অগ্ন্যাশয়, আর এই যে এখানে এই যে এই যে অর্ধবৃত্তাকার অংশটা হইল, এই হচ্ছে প্লীহা।
তাহলে যে এখান থেকে এই পর্যন্ত অর্ধবৃত্তাকার অংশ থেকে এই যে প্লীহা পর্যন্ত বিস্তৃত নালীটার নাম হচ্ছে অগ্নাশয়। যকৃত, পিত্তথলি কোনোটি নয়, না, এরকম অ্যান্সার হইতে পারে না। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কয় ধরনের কোষ থাকে? ভাই রে ভাই, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আলফা, বিটা, ডেল্টা, গামা 4 ধরনের কোষ থাকে। 4 ধরনের, আলফা সেল, বিটা সেল। এখন অগ্নাশয়কে কাটলে কি পাওয়া যাবে? অগ্নাশয়কে কাটলে অসংখ্য লোবিউল পাওয়া যাবে। লোবিউল, লোবিউল, ঠিক এইরকম লোবিউলে ঘেরা হচ্ছে অগ্নাশয়টা। এই লোবিউলের আরেক নাম হচ্ছে অ্যাসাইনাস। তাহলে লোব মানে হচ্ছে খণ্ড, লোবের ছোট খণ্ডর নাম হচ্ছে লোবিউল, এবং লোবিউলের আরেক নাম হচ্ছে অ্যাসাইনাস। লোবিউলের আরেক নাম কি? অ্যাসাইনাস। অ্যাসাইনাস। অগ্নাশয় রসে উচ্চ মাত্রায় কি থাকে? বাইকার্বনেট। বাইকার্বনেট, কোনো কথা নেই, এটা একদম মুখস্থ। বাইকার্বনেট, উচ্চ মাত্রায় বাইকার্বনেট থাকে। এরপরে গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে এই যে দেখো, আমরা যে অগ্নাশয়টা নিয়ে পড়লাম, কি প্রশ্ন আসছে এবং কেন এটা কঠিন হবে? দৈর্ঘ্য প্রস্থ নিয়ে কোনো প্রশ্ন নাই। এখন মেডিকেলে যদি প্রশ্ন হয়, অথবা ভার্সিটি বা কৃষি গুচ্ছে বা গুচ্ছে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেখানে বায়োলজি আছে, যদি অগ্নাশয়ের দৈর্ঘ্য প্রস্থ থেকে প্রশ্ন হয়, পারবা না তোমরা? না পারার কোনো রিজন নাই, না পারার কোনো রিজন নেই। আমাদের ক্লাসগুলো হচ্ছে কম্প্যাক্ট ক্লাস, চেষ্টা করতেছি একটু পড়াইয়া মানুষ করার। তোমরাই পারবা, তোমরাই তো পারবা, তোমাদের মধ্যে থেকেই তো পারার কথা। এখন কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই কিন্তু টার্গেট না। হ্যাঁ, এই মুহূর্তের জন্য টার্গেট, কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে মানুষের মতো মানুষ হইতে যে গুণাবলী দরকার হয়, সেদিকে যাওয়া দরকার। এখানে আমি গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়ে কথা বলছি না, সহজ জিনিস, এটা আমি আগেও কথা বলছি। এই যে গ্যাস্ট্রিক, এই শব্দটার সাথে যেটা জড়িত সেটা হচ্ছে গ্যাস্ট্রো, আর গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টোমাক। গ্যাস্ট্রো, এটার মানে হচ্ছে স্টোমাক। গ্যাস্ট্রো, স্টোমাক, ঠিক আছে? তাহলে এটা কয় ধরনের গ্রন্থি? এটা হচ্ছে একটা নলাকার গ্রন্থি। দেখো পরীক্ষায় আসবে, নলাকার গ্রন্থি। আরও মজার ব্যাপার হচ্ছে এখানে 6 ধরনের কোষ আছে। এটা নিয়ে আমি আগে কথা বলছিলাম, এবং আগের ভিডিওতে অর্থাৎ পর্ব 1-এ একটু অ্যানিমেশনে দেখাইছিলাম গ্যাস্ট্রিক গ্রন্থি। কারণ স্টোমাক বুঝতে হবে, এবং স্টোমাকের ভিতরের লেয়ার সেরোসা, তারপরে মসৃণ লেয়ার, সাবমিউকোসা, মিউকোসা, মাস্কুলারিস মিউকোসা। তো সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, মিউকোসা, মিউকোসা হচ্ছে ইনার লেয়ার, এবং সেখানে যে ভাঁজ থাকে তার নাম হচ্ছে রোগ। তো গ্যাস্ট্রিক গ্রন্থি is situated inside the inner layer of stomach. Inner layer of stomach. তাহলে এটা গ্যাস্ট্রিন নামক হরমোন এই জুসক্ষরণ নিয়ন্ত্রণ করে। কোন হরমোন? গ্যাস্ট্রিন হরমোন। তাহলে এখন স্যার 6 ধরনের কোষ কি কি, এবং এই 6টা নাম একটু আমার সাথে পড়ো প্লিজ। অক্সিনটিক, মিউকাস, আর্জেন্টাফিন, চিফ। অক্সিনটিক, মিউকাস, আর্জেন্টাফিন, চিফ। এই যে চিফ বা জাইমোজেনিক কোষ না, এইটারই এই যে চিফ বা জাইমোজেনিক আর পেপটিক খেলাটা এখান থেকে। তোমাদের মিশন ঢাবিতে আমি বলে দিলাম 100% একটা MCQ এই চ্যাপ্টার থেকে যদি আসে, তাহলে এখান থেকে আসার সম্ভাবনা প্রায়, আচ্ছা 100% বললে আসলে ভুল হবে, অ্যাকচুয়ালি 99.99%। কারণ ভবিষ্যৎ মানুষ জানে না, ভবিষ্যৎ কেবল আল্লাহ জানে। সো ভবিষ্যৎকে নিয়ে 100% প্রেডিক্ট করা আমার জন্য এটা একটা বোকামির কাজ। আসলে এটা আমি বলতে পারি না, ভবিষ্যৎ কেবল আল্লাহ জানে। তো 99.9% বলে দিলাম, আর বাকি যতটুকু আছে অতটুকু হয়তো সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছে ডিসাইড করবে যে কোষের নাম, এবং এখান থেকে কোন কোন মানে এদের কাজ কি, এদের নিঃসরণটা কি এবং কাজ কি, এটা আসে পরীক্ষায়। তোমরা এগুলো একাডেমিকে পড়ছো, আমিও পড়াইছি, তোমরাও জানো যারা পড়ছো। আর বাকি যারা পড়ো নাই তারা একটু খেয়াল করো, এই যে প্যারাইটাল বা অক্সিনটিক, অক্সিনটিক মাথায় আসলে এখানে 2টা শব্দ আসছে, একটা এক্সট্রিনজিক ফ্যাক্টর আর একটা HCl। HCl উৎপন্ন করে। মিউকাস, তো মিউকাস মানে ক্ষরণ, মানে এটা একটা ক্ষরণ, মিউকাস মানে একটা ক্ষরণ। আর্জেন্টাফিন কোষ থেকে সেরোটোনিন নিঃসৃত হয়, সেরোটোনিন। চিফ জাইমোজেনিক পেপটিক কোষ, বোঝাই যাচ্ছে পেপটিক কোষ। চিফ কোষ, জাইমোজেনিক কোষ, এখান থেকে পেপসিনোজেন ও গ্যাস্ট্রিক লাইপেজ উৎপন্ন হবে। এই গ্যাস্ট্রিক লাইপেজ কি? ওই যে ফ্যাট বিশ্লেষী মানে লাইপোলাইটিক একটা এনজাইম, হালকা।
গ্যাস্ট্রিন কোষ বা জি কোষ, এটা কি কোষ? জি কোষ, গ্যাস্ট্রিন কোষ। তাহলে এটা গ্যাস্ট্রিন নামক হরমোন ক্ষরণ করে, নাম থেকে বোঝা যাচ্ছে। আরেকটা হলো এন্টেরোক্রোমাফিন কোষ, এটা একটু একটু কেমন যেন, তাই না? এটা আসার সম্ভাবনা খুব একটা নাই। এটা হিস্টামিন নিঃসরণ করে। এন্টেরোক্রোমাফিন, এন্টেরোক্রোমাফিন। বায়োলজিতে যখনই তুমি একটা শব্দ শুনবা এন্টেরো, এইটার মানে হচ্ছে কোলন, কোলন এই শব্দটার মানে হইল অন্ত্র। এন্টেরো বা কোলন মানে অন্ত্র। এবং এইখানে এই গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক হরমোনের সাথে কোন কোন পড়াগুলো মনে রাখতে হবে, যে এটা কথা আমি একটু আগে বলছি, এটা পাকস্থলীতে মোটামুটি পিএইচ 1 থেকে 2 এর মতন থাকে। পেপসিন এনজাইম অ্যাক্টিভেটেড হবে কার কারণে? HCl এর কারণে। এমসিকিউতে এটা আসবে। আর এখানে এমন কিছু দরকার নাই। গ্যাস্ট্রিক জুসে বিদ্যমান অন্তর্নিহিত বা ইন্ট্রিনজিক ফ্যাক্টর, এই যে ইন্ট্রিনজিক ফ্যাক্টর, এটা ভিটামিন B12 শোষণের জন্য অত্যাবশ্যক। কেন যেন এটা মনে হচ্ছে তোমরা এটা এটা মানে এটা ডেন্টাল, হ্যাঁ এটা মেডিকেল, এই স্ট্যান্ডার্ডের প্রশ্ন। বা আরও যদি করতে চায়, হ্যাঁ গ্যাস্ট্রিক ইন্ট্রিনজিক ফ্যাক্টর কোন ভিটামিনকে শোষণে সহায়তা করে? ভিটামিন B12। ভিটামিন B12 মানে কি? সায়ানোকোবালামিন। ভিটামিন B12 মানে হচ্ছে সায়ানোকোবালামিন। তাহলে একটু আগে আমি যা পড়লাম যে গ্যাস্ট্রিক গ্রন্থি স্টোমাকের অবস্থিত, তাই তো? দেখো প্রশ্ন, কত লিটার গ্যাস্ট্রিক জুস? 2 লিটার। একদম কমন প্রশ্ন, একদম কমন প্রশ্ন। 2 লিটার, 2 লিটার। পাকস্থলীর প্রাচীরের চিফ কোষ, চিফ, একটু আগে বললাম না চিফ কোষ, এই যে চিফ, ওই যেন চিফ কোষ, এই যে চিফ কোষ। তো এই চিফ কোষ থেকে কি বাইর হবে? এই চিফ কোষ থেকে বাইর হবে পেপসিনোজেন। চিফ, এই যে নামটা চিফ বা জাইমোজেনিক বা পেপটিক, চিফ জাইমোজেনিক পেপটিক, চিফ জাইমোজেনিক পেপটিড, একটু মনে রাখো, চিফ জাইমোজেনিক আর পেপটিক, চিফ জাইমোজেনিক আর পেপটিক, মনে রাখো। তাহলে এই যে চিফ সেল, চিফ সেল থেকে পেপসিনোজেন, পেপসিনোজেন শব্দটা হচ্ছে পেপসিনোজেন। এই জেন শব্দটার মানে হচ্ছে উৎপাদনকারী, পেপসিন উৎপাদনকারী, পেপসিন উৎপাদনকারী। মানবদেহে কোন কোষ থেকে? HCl। HCl আসার সাথে সাথে মনের মধ্যে রাখবা অক্সিনটিক। এবার আসে আন্তরিক রস। এই যে আন্তরিক রস, রস, এই রস ইংলিশ হচ্ছে সাক্কাস, সাক্কাস শব্দটা মনে রাখবা, সাক্কাস। আর অন্ত্রের এটা হচ্ছে এন্টেরিকাস, ইন্টেরিকাস, সাক্কাস ইন্টেরিকাস। ক্ষুদ্রান্ত্র থেকে যে সকল রসগুলো বাইর হয়, তো রস বাইর হবে গ্রন্থি থেকে, তাহলে এগুলোর নাম আন্তরিক গ্রন্থি। আর আন্তরিক গ্রন্থি মানে হচ্ছে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, এবং এগুলোর মূল উপাদানটাই হচ্ছে পানি। তো বুঝলাম যে পানি। তো অজৈব পদার্থ কত আছে? 0.8%। এইটা পরীক্ষায় আসবে রে, এইটা পরীক্ষায় আসবে। তো 98.98.5% হইল ওয়াটার, বুঝলাম। তাইলে বাকি বাকি যে 98.5, তাহলে 100 হইতে আর 1.5% বাকি আছে। তো 1.5% মানে 8 7 15, 0.8 0.7। এই যে 0.8 এটা একটু বেশি, আর 0.7 এটা একটু কম। তো যেটা বেশি এটা বেশি, এটার নাম উচ্চারণ করতে বেশি লাগবে, ইনঅর্গ্যানিক। আর 0.7 হচ্ছে একটু কম, তাহলে একটু কম শব্দ লাগবে, এটা হচ্ছে অর্গ্যানিক, এটা হচ্ছে অর্গ্যানিক। 98, তাহলে এটা হচ্ছে 0.8%, এটা হচ্ছে 0.7%। ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিক। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার ইন্টেস্টাইনাল জুস যেগুলো বাইরে সেগুলোর তো কাজ আছে? অবশ্যই কাজ আছে, কাজ ছাড়া তো পৃথিবীতে কেউ নাই, তোমরাও কাজ ছাড়া থাকবে না। তাহলে মিউকাস অন্ত্রের, এটা শব্দটা হচ্ছে অন্ত্রের, অন্ত্রের প্রাচীরকে বিভিন্ন এনজাইমের ক্রিয়া থেকে রক্ষা করে। কারণ কেন? কারণ এটা অলওয়েজ ক্ষরণ হইতে থাকে।
যেমন আমাদের লালা, লালা সবসময় ক্ষরণ হতে থাকে, সবসময়। তো খাদ্য যখন গ্রহণ করার আগে একটু পর আমরা স্নায়ুতন্ত্র পড়ব, তো ওইটা মানে গ্যাস্ট্রিক রস বা লালাক্ষরণ, এই লালাক্ষরণটা আসলে একটা হচ্ছে কন্ডিশনাল আর একটা হচ্ছে নন কন্ডিশনাল। কাউকে খাইতে দেখলে লালা পড়বে, খাবারের কথা চিন্তা করলে লালা পড়বে। তো এই যে এটা লালা যে পড়ে, এটা যদি না পড়তো তাহলে এই কন্ডিশনটার নাম হতো জেরোস্টোমিয়া। তো এটা আমাদের মুখের ভিতরটাকে একটু আর্দ্র রাখে, ভালো লাগে। এই যে আমাদের মতো টিচার যারা সারাক্ষণ কথা বলতে থাকি, সারাক্ষণ, তো এই মানুষগুলো যারা সারাক্ষণ কথা বলে, এদের জিহ্বা এবং মুখের ভিতরের যে ইন্টারনাল লেয়ার্স আছে, এটা সারাক্ষণ একটা যুদ্ধের মধ্যে থাকে, তাই না? তো এই যুদ্ধের মধ্যে থাকার জন্য সুন্দর করে তোমরা আমাদের সাথে আমাদের কথা শুনতে চাও, এটার জন্য উই হ্যাভ টু মেক সাম প্র্যাকটিস ইনসাইড আওয়ার টাং। এটা যেন একটু সুন্দর থাকে, ভালো থাকে। তো ওই যে ক্ষরণ চলবে, এই ক্ষরণ ক্রিয়া থেকে, যে কোনো ধরনের ইন্টারনাল ক্রিয়া থেকে রক্ষা করবে। এন্টেরোকাইনেস, এন্টেরোকাইনেস শব্দের হচ্ছে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করবে। এইটা পরীক্ষায় আসে, কোন হরমোন ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে? এন্টেরোকাইনেস। এইটা পরীক্ষায় আসবে, এই এন্টেরোকাইনেসটা পরীক্ষায় আসে, এন্টেরোকাইনেসটা পরীক্ষায় আসে। আর লাগবে না, এই এন্টেরোকাইনেস হরমোনটা পরীক্ষায় আসবে। বুঝাতে পারছি? পারবা? পারবা না আবার কেন? তো স্যার আন্তরিক রস যে বাইর হয়, আন্তরিক রস যে বাইর হয়, এটা তো একটা কোষ থেকে বাইর হয়, অন্ত্রের কোষ থেকে বাইরে না বাইর হয়। তো এখন কোন কোন জায়গা থেকে বাইর হয়? এক, ব্রাশ কোষ, গবলেট কোষ, পেনেথ কোষ। এই যে পেনেথ কোষ না, এইটা দেখবা, এইটা তোমাদের জিএসটিতে, এটা তোমাদের ডিইউ এই ইউনিটে আসবে, এবং জেইউ ডি ইউনিট, এই দুই জায়গায়, তিন জায়গায় দেখবে যে পেনেথ কোষ। এই পেনেথ কোষ কোথায় পাওয়া যায়? এটা আন্তরিক গ্রন্থি, এটা আন্তরিক গ্রন্থির কোষ। আরেকটা কমন, সবাই জানে, সবাই, ওই যে গবলেট কোষ তো আসতেই থাকে, এটা তো ম্যাক্সিমাম জায়গায় কমন। আরেকটা হচ্ছে লিভার কোনের গ্রন্থি, আরেকটা হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। তাহলে এখানে তোমরা কি কি জিনিস মনে রাখবা, কি কি জিনিস একবার লিখে দিচ্ছি। একটা হচ্ছে ব্রাশ সেল, ব্রাশ কোষ। 2 নাম্বার হচ্ছে গবলেট সেল, গবলেট কোষ। পেনেথ সেল, তাহলে পেনেথ সেল। তারপরে 4 নাম্বার হচ্ছে লিভার কুন গ্ল্যান্ড। আর 5 নাম্বারটা হচ্ছে এই লিভার কুনের সাথে ব্রুনার্স গ্ল্যান্ড। এই যে নামগুলা, এই নাম ভোলা যাবে না। দিজ আর অল অ্যাবাউট ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। এবার দেখো, আন্তরিক রস, যেটাকে আমরা ইংলিশে কি বলতেছি, একটু পর আমরা এই শব্দটা পাবো। এটাকে আমরা বলতেছি সাক্কাস ইন্টেরিকাস। তাহলে পানি আছে 98.5%, কঠিন 1.5%। তো তো একটু আগে আমি বলছি, দেড় আর 98.5 মিলেতে 100। তো ইনঅর্গ্যানিকটা 0.8, অর্গানিকটা 0.7। আচ্ছা, আজকের এই পার্ট শেষ করার পর বেশিক্ষণ লাগবে না, পার্ট বেশি নাই। আর ওই যে ইসে আছে, হরমোনের পার্টটা আছে, আর হইলো স্নায়ুর পার্টটা আছে, এরপরে বিএমআই আছে, মানে স্থূলতা। এই 3টা টপিক পড়ানোর পরে আমরা কিছু প্র্যাকটিস প্রশ্ন সলভ করব তোমাদেরকে, যেগুলো আমরা আগে সলভ করছি। কারণ আগের ক্লাসটা মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, 1 ঘন্টা 55 মিনিট। তো এত লম্বা ক্লাস ধৈর্য নিয়ে দেখার জন্য যে পরিমাণ পরিশ্রম লাগে, এটা আসলে সত্যিকার অর্থে আমি চাই যে তোমাদেরকে একটু কম্প্যাক্ট করে পড়াইতে। সময় লাগুক কম, কিন্তু আমরা যেন বেশি পড়তে পারি এবং ইফেক্টিভলি মনে রাখতে পারি। এই জন্য বায়োলজিতে ভিজুয়ালাইজেশনের খুবই দরকার। ঠিক আছে? আচ্ছা, এবার আসি এই যে দেখো, প্রথম প্রশ্ন, ট্রিপসিনোজেনকে সক্রিয় করে কে? একটু আগে আমরা পড়ছি এন্টেরোকাইনেস। ট্রিপসিনোজেনকে সক্রিয় করে এন্টেরোকাইনেস। পাকস্থলীর কোন কোষ থেকে HCl নিঃসৃত হয়? পাকস্থলীর কোন কোষ থেকে HCl নিঃসৃত হয়? এটা পড়তে পড়তে আমরা শেষ হয়ে গেলাম। এটা হচ্ছে অক্সিন্টিক সেল। সাক্কাস ইন্টেরিকাস একটু আগে বললাম না,
সাক্কাস রস, এন্টেরিকাস অন্ত্রের, তাহলে অন্ত্র থেকে নিঃসৃত রস, অন্ত্রে উন্মুক্ত অগ্নাশয় নালী না, অন্ত্রে পাচিত খাদ্য অন্ত্র পাকস্থলী সংযোগস্থল না, এগুলো না। নিচের কোনটি এককোষী গ্রন্থি? এককোষ। অগ্নাশয় না, লালা না, যকৃত না। অগ্নাশয় হচ্ছে মানে এককোষ হচ্ছে গবলেট। এটা হচ্ছে কোনটা? এটা ইন্টেস্টাইনাল সেলুলার গ্ল্যান্ড। ইন্টেস্টাইনাল সেলুলার গ্ল্যান্ড, ইন্টেস্টাইনাল সেলুলার গ্ল্যান্ড। আন্তরিক রস দৈনিক কতটুকু খরিত হয়? 1 থেকে 2 লিটার। এবার রিটেন পার্ট। তাহলে স্যার ঢাবি রিটেন পার্টের প্রশ্নে যে প্রশ্নগুলো আসে সেগুলোকে পারার জন্য কি অনেক বেশি জ্ঞানের দরকার? কনসেপ্ট ক্লিয়ার থাকলে হয় না? হয়তো কনসেপ্টের উপরই তো প্রশ্ন আসে। ঢাবির ভর্তি পরীক্ষা কি মুখস্থ দিয়ে হবে নাকি? হবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রেখে মুখস্থ রাখতে হবে যে আমি কি পড়তেছি। চতুর্রাম লিঙ্গনের মতো হচ্ছে বক্তৃতা দিলে হবে না। হবে চতুর্রাম লিঙ্গনের মতো। তোমরা যারা 3 ইডিয়টস মুভিটা দেখছো, এই মুভিতে কি বোঝাইছে যে এডুকেশন ইজ অল অ্যাবাউট এক্সিকিউশন ইউর নলেজ টু দ্য রিয়েল লাইফ। খালি মুখস্থ করলে হবে না, পারবো আমরা। পিত্তরসের উৎপত্তি ও কাজ, এটা প্লিজ মাথা রাখবা। পিত্তরসের উৎপত্তি থেকে? যকৃত থেকে। আর কাজ কি? পিত্তরসে আছে পিত্ত লবণ, যেটা স্নেহ পদার্থকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করতে পারে, অ্যান্ড দ্যাটস কল ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন। গ্লাইকোজেনেসিস কি? গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সৃষ্টির প্রক্রিয়াকে গ্লাইকোজেনেসিস বলে। যকৃত কিভাবে বিলিভার্ডিন তৈরি করে? যকৃত তৈরি করে হচ্ছে আরবিসি যখন ভাঙে, আরবিসি ভাঙলে এটা যখন ভাঙে তখন এটা 2টা অংশে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে হিম, আরেকটা হচ্ছে গ্লোবিন। তাহলে এই গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন পার্ট। এটা অ্যামাইনো অ্যাসিডে বিশ্লিষ্ট হয়, অ্যামাইনো অ্যাসিডে বিশ্লিষ্ট হবে। আর এই যে হিম পার্ট, এই হিম পার্ট থেকে বাইরে চলে যাবে হচ্ছে আয়রন। তখনই এখানে আসলে বিলিরুবিন হবে এবং এরপর থেকে এটা বিলিভার্ডিন হবে। তো এই যে বিলিভার্ডিনটা হইল, এই কথাটাকে লিখতে হবে। আর এইখানে যে পার্থক্য দিছে, এই পার্থক্যটা যদিও টাফ কল, এরকম আসার কথা না, কিন্তু যদি আসে আমাদের পারা লাগবে। একবার একটু দেখা যাবা। পেপস কামিং ফ্রম গ্যাস্ট্রিক গ্ল্যান্ড মিন্স স্টোমাক, আর ট্রিপস কামিং ফ্রম অগ্নাশয়, প্যানক্রিয়াস। তাহলে এটা গ্যাস্ট্রিক গ্রন্থির কোষ, আর এটা অগ্নাশয়ের কোষ। তো গ্যাস্ট্রিক গ্রন্থির কোষ কোথায় নিঃসৃত হবে? পাকস্থলীতে। অগ্নাশয়ের কোষ ক্ষুদ্রান্তে নিঃসৃত হবে কি দিয়া? অ্যাম্পুল অফ ভ্যাটারে, ডাক্ট অফ উইরসাং দিয়া। তারপরে এইটা কোথায় কাজ করে? অম্লীয় পরিবেশে। দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। আর এটা ক্ষারীয় পরিবেশে কাজ করে। কেন? ও যেখানে কাজ করে সেখানকার পিএইচ হচ্ছে 1 to 2 এর মধ্যে, আর ও যেখানে কাজ করে সেখানকার পিএইচ হচ্ছে 8.1 থেকে 8.6 এর মধ্যে। তো এখন পাকস্থলীতে প্রোটিনকে প্রোটিওজ আর পেপটোনে পরিণত করা, ডিউডেনামে প্রোটিওজ এবং পেপটোনকে পলিপেপটাইডে পরিণত করা, এটা হচ্ছে ওর ক্রিয়াস্থল। এইভাবে করে লেখার দরকার নাই, ছোট্ট করে লিখতে হবে 2টা বা 3টা পার্থক্য যদি আসে রিটেনে। তাহলে স্যার রিটেন পার্টে আরো কিছু? ইয়েস, লালা গ্রন্থিগুলোর নাম আর অবস্থান। প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার। প্যারোটিড কানের নিচে, লিঙ্গুয়া মানে জিহ্বা, সাবলিঙ্গুয়া জিহ্বার নিচে, সাবম্যান্ডিবল ম্যান্ডিবলের নিচে, ফ্রেনুলামে উন্মুক্ত হয়। এত কিছু লেখার দরকার নাই। ইমালসিফিকেশন কি? ইমালসিফিকেশন হচ্ছে পিত্ত লবণের সাহায্যে ফ্যাট বা চর্বির কণা ভেঙে ভেঙে ছোট টুকরায় পরিণত হওয়াকে ইমালসিফিকেশন বলে। গবলেট কোষ কি? গবলেট কোষ হচ্ছে আন্তরিক গ্রন্থিতে উপস্থিত এক ধরনের এককোষী কোষ, যেটা ক্ষরণে নিঃসৃত হয়। আর পিত্ত কি? পিত্ত হচ্ছে হেপাটোসাইট বা যকৃত কোষ থেকে সৃষ্ট যেই রস,
ডান এবং বাম হেপাটিক নালীর মাধ্যমে এসে পিত্তথলিতে জমা থাকে, বা পিত্তথলিতে জমাকৃত যকৃতর যে ক্ষরণ তার নামই হচ্ছে পিত্ত বা বাইল। সোজা লাইন, সোজা হিসাব। আমি তো বায়োলজির পার্ট পড়াচ্ছি, কিন্তু তোমাদের তো আসলে একাধিক সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগবে। আমি তোমাদেরকে সেই চ্যালেঞ্জটাই দিতে যাচ্ছি যেন তোমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো। আমি তো পরীক্ষা দিয়ে দিব না, পরীক্ষা তুমি দিবা। আমি সাবজেক্টটাকে পড়ায়া দিতে পারি, আমি বলতে পারি, অডিও ভিজুয়াল একটা মিডিয়া হয়ে তোমার সামনে প্রেজেন্ট থাকতে পারি, কিন্তু দিন শেষে ওই হলে বৈশা পরীক্ষাটা তুমি দিবা। দ্যাট ইজ ওয়াই তোমার মেন্টাল প্রিপারেশনটা বেশি দরকার, বেশি দরকার, এবং তুমি পারবা। এই যে স্নায়ুর পার্টটা আছে না, এখান থেকে খুব বেশি প্রশ্ন এখনো পর্যন্ত আসে নাই। প্রশ্ন সোজা। স্নায়ুর যে পার্টটা, এটা বইয়ের মধ্যে যে আছে, আমি এখানে তোমাকে একটু দেখাই। এখানে আমার মনে হয় তোমাদেরকে একটু বইয়ের কিছু অংশ আমি একটু দেখাই দিই, তাহলে তোমাদের কাজে লাগবে। এই যে স্নায়ুর পার্টটা আছে না, এটা মনে রাখার বুদ্ধি হইলো একটা এক্সট্রিনজিক আর একটা ইন্ট্রিনজিক। হ্যাঁ, এক্সট্রিনজিক প্লেক্সাস। প্লেক্সাস শব্দটার মানে, আমি তো এখন একাডেমিক পড়াচ্ছি না, মানে এখানে হচ্ছে স্নায়ুগুলো এসে একসাথে জালিকার সাথে মিশে, স্নায়ু জালক প্লেক্সাস একসাথে এসে মিশে, একটা এক্সট্রিনজিক হয় আর একটা ইন্ট্রিনজিক হয়। তো এক্সট্রিনজিক প্লেক্সাস যেগুলা, সেগুলা যেটা, এটা হইলো দেখো কেমন, খাদ্যের ঘ্রাণ নিয়ে, স্বাদ গ্রহণ করে, খাদ্য দেখে। তো এটা তো কন্ডিশনাল, কন্ডিশনাল না, এটা সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক শাখা থেকে আগত, পৌষ্টিক নালীর বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে। তাহলে লাইনটা হচ্ছে এক্সট্রিনজিক ইজ আউটসাইডার, বাইরে থেকে, আর ইন্ট্রিনজিক মানে হচ্ছে ইনসাইডার। এটা কেমন জিনিস, এইটা হইলো, এটা ভিতরে থাকে। কোন কোন জায়গায়? এই যে খাবারে, অন্ননালীতে থাকে, পাকস্থলিতে থাকে, ক্ষুদ্রান্ত্রে থাকে, অন্ত্রে থাকে। কোলন মানে বৃহদন্ত্রের পার্ট বোঝাচ্ছে। এখন এরা যে নিয়ন্ত্রণটা করে, দেখো এখানে আছে মায়ান্টেরিক, সাবমিউকোসাল, আর এরপর মানে এই যে ইন্ট্রিনজিক প্লেক্সাস আছে না, ইন্ট্রিনজিক প্লেক্সাস, এটা তো ভিতরে, তার মানে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিস্টেমটাকে কন্ট্রোল করতেছে। এবং এই ইন্ট্রিনজিক প্লেক্সাসকে বিজ্ঞানীরা মানুষের দ্বিতীয় মস্তিষ্ক বলে। এই লাইনটা ইম্পর্টেন্ট, বলে দিলাম, এটা এমসিকিউতে আসবে। এইটা জাবিতেও আসবে, ঢাবিতেও আসবে, জিএসটির জন্য পড়ে রাখো, পড়ে রাখো। তাহলে একটা হচ্ছে মায়ান্টেরিক আর একটা হচ্ছে সাবমিউকোসাল। মায়ান্টেরিক কি করতেছে? মসৃণ পেশিগুলার সংকোচন, যেন পেরিস্টেলসিস হয়, খাবারটা যেন সামনে যায়। আর পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন ধরনের ক্ষরণ, তার মানে সামনে গেলেই হবে না, এখানে ক্ষরণ থাকবে, এই ক্ষরণ নিয়ন্ত্রণ করবে সাবমিউকোসাল। এই যে পড়াটা আমি দেখাইলাম না, এইটা একটু দেখা রাখবে একবার। আরেকটা হচ্ছে এই যে শব্দটা, এইটা একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো। এইটা অনপেক্ষ, মানে এইটা কন্ডিশনাল না, সাপেক্ষ মানে কন্ডিশনাল। এটা কোনো কিছু দেখার সাথে, ঘ্রাণের সাথে সম্পর্কিত না, এটা এমনিই হয়, এটা এমনিই হয়, এটা জন্মগত, জন্মগত, জন্মগত। আর আরেকটা হইল সাপেক্ষ। এই যে সাপেক্ষ, এইটা হইলো, মনে করো আমি খাবারের কথা চিন্তা করতেছি, খাবার কেউ খাইতেছে, এটা দেখতেছি, ঘ্রাণ লাগলো, তখন একটা ফিলিংস ক্রিয়েট হইলো, এইটার নাম হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত। আর এখানে একটা খেলা আছে, সেটা হচ্ছে এই যে মেজনার্স প্লেক্সাস। এই লাইনটা সোজা, মেজনার্স প্লেক্সাস থাকে সাবমিউকোসায়, আর মিউকোসায় একটা কোষ থাকে, সেটার নাম হচ্ছে এন্ডোক্রাইন কোষ। এন্ডোক্রাইন কোষ গ্যাস্ট্রিক হরমোনের জন্য উদ্দীপ্ত করে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, এখানে মাথায় রাখবা, দুইটা হরমোনের নাম আছে, কোলিসিস্টোকাইনিন আর একটা হইলো সিক্রেটিন। একটু পরে পড়াবো আমি, কোলিসিস্টোকাইনিন না সিক্রেটিন, এই দুইটা হরমোনের কাজ, এটা 99%। লিখে রাখো, তোমরা আজমল স্যারের বই পড়ছো, অথবা আলিম স্যারের বই, অথবা মাজেদা আপার বই, অথবা অন্য কোনো বই, যেটাই পড়ো না কেন, এটা তুমি পড়ছো। না পড়লে এখন পড়ো, যে কোলিসিস্টোকাইনিন হরমোনের কাজ কি? সিক্রেটিন হরমোন পাকস্থলিতে গ্যাস্ট্রিক রসক্ষরণ বন্ধ করে। কেন বন্ধ করে?
কারণ খাবার অলরেডি পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে চলে আসছে। তো সিক্রেটিন হরমোন গ্যাস্ট্রিন হরমোনকে অফ করে দিবে। আর কোলিসিস্টোকাইনিন খাবার যেন পাকস্থলী থেকে অন্ত্রে ক্ষুদ্রান্ত্রে আসতে পারে এই গতি নিয়ন্ত্রণ করে। তাহলে সিক্রেটিন আর কোলিসিস্টোকাইনিন এই হরমোন দুইটার নাম মাথায় রাখবা। সিক্রেটিন আর কোলিসিস্টোকাইনিন এরা কিন্তু এনজাইম না, এরা এনজাইম না। তো এই কাজের কথা লেখা রাখছি এখানে। এই কাজের মধ্যে থেকে আসে হইল এই যে গ্যাস্ট্রিন হরমোন। তো গ্যাস্ট্রো মানে পাকস্থলী, এটা HCl ক্ষরণ এবং খাদ্য গ্রহণের পরিবেশ নিয়ন্ত্রণ করে। সিক্রেটিন প্রথম আবিষ্কৃত হরমোন। এটা সিক্রেটিন তাহলে ক্ষুদ্রান্ত্রের পার্ট, তাহলে ক্ষুদ্রান্ত্রের কোন জায়গার থেকে বাইর হবে? ডিউডেনাম থেকে। তো ডিউডেনামে যখন বাইর হবে পিএইচ কত 8.1, এইটার কাজ হচ্ছে এই যে অ্যাসিড বিরোধী হরমোন, কারণ আমার এখন পিএইচ 8.1 এর কাছাকাছি থাকবে। এন্টেরোগ্যাস্ট্রন এন্টেরোকাইনিন, এইখানে এত কিছু দরকার নেই, কোলিসিস্টোকাইনিনটা পড়বা। এবং কোলিসিস্টোকাইনিনের আরেক নাম প্যানক্রিওজাইমিন, এটা মাথায় রাখবা, বাকি দরকার নেই। একটা জিনিস আসতে পারে, এই যে ডি কোষ থেকে নিঃসৃত হরমোনের নাম কি? সোমাটোস্ট্যাটিন। ওই যে আমরা পড়ছিলাম না অগ্নাশয়ে, মনে আছে? এই যে সোমাটোস্ট্যাটিন। এবং আরেকটা হচ্ছে এটা পাকস্থলী এবং অগ্নাশয়ের ক্ষরণ হ্রাস করে। তো এই যে কাজ বা নিয়ন্ত্রণ, এতগুলো আসলে মনে রাখা খুব ডিফিকাল্ট, এত দরকার নাই। আমি জাস্ট দাগাইছি যেগুলার এখান দেখাবো যেগুলো, সেগুলা পড়বা। এই এতগুলা কাজ মনে রাখা ইনসেন লেভেল। প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা? সিক্রেটিন। কোলিসিস্টোকাইনিনের কাজ কি? পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে খাবারের আসার গতি নিয়ন্ত্রণ করা। সিক্রেটিনের কাজ কি? গ্যাস্ট্রিন হরমোনটা বাদ দেওয়া, গ্যাস্ট্রিন হরমোনকে মানে অফ করতে বলা, গ্যাস্ট্রিন হরমোন। তাহলে এই যে দেখো সিক্রেটিন হরমোনের কোথা থেকে ক্ষরিত হয়? সিক্রেটিন এটা কোত্থেকে ক্ষরিত হয়? ডিউডেনাম থেকে। তারপর দেখো লিভার কোন গ্রন্থিকে উদ্দীপ্ত করে? কোন হরমোন? এন্টেরোকাইনিন। এন্টেরোকাইনিন পরিপাকে সাহায্যকারী হরমোন। পরিপাকে সাহায্যকারী হরমোন ইনসুলিন, গ্লুকাগন, প্রোল্যাকটিন না। ইনসুলিন গ্লুকোজের মাত্রাটা কমায়, গ্লুকাগন গ্লুকোজের মাত্রাটা কমায়। এটা পরিপাকের সাথে সরাসরি সম্পৃক্ত না, কিন্তু এখানে সিক্রেটিন আছে, এটা সরাসরি সম্পর্কিত। এবং এই সিক্রেটিন এই হরমোনের কাজ হচ্ছে গ্যাস্ট্রিক জুস এটার ক্ষরণ অফ করে দিবে। ওকে, কোনটি অগ্নাশয় রস ক্ষরণে বাধা দেয়? অগ্নাশয় রস ক্ষরণে বাধা দেয় এন্টেরোক্রাইনিন। কোন হরমোন পিত্তাশয়ের সংকোচন ঘটায়? এই জায়গাটা একটু আসি, দেখো এই জায়গাটা একটু আসি। পিত্তাশয়ের ক্ষরণ, হ্যাঁ, এটা এই ক্ষরণে পাকস্থলী এই জায়গাটায় অ্যাসিড বিরোধী। এক সেকেন্ড, প্রশ্নটা হইল এইরকম। প্রশ্নটা হচ্ছে পিত্তাশয়ের সংকোচন ঘটায়। দেখো জায়গাটা কোন জায়গায় আছে? পিত্তাশয়ের সংকোচন এইখানে দেখো, পিত্তাশয়ের সংকোচন। প্রথম গ্যাস্ট্রিন হরমোন, সিক্রেটিন হরমোন প্রথম আবিষ্কৃত। এই যে দেখো পিত্তথলি থেকে কোলিসিস্টোকাইনিন, এটি পিত্তথলি থেকে পিত্ত বের হতেও উদ্দীপনা যোগায়, একটা লাইন আছে। কিন্তু এখানে পিত্তাশয়ের সংকোচন এই শব্দটা ডিরেক্টলি নাই, কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে তোমাদের জন্য কোলিসিস্টোকাইনিন, হ্যাঁ বুঝলাম, অগ্নাশয় রস ক্ষরণে উদ্দীপ্ত করে, পিত্তথলি থেকে পিত্ত বের উদ্দীপনা যোগায়, তাহলে এটা কোলিসিস্টোকাইনিন হবে। কোলিসিস্টোকাইনিন, কারণ সিক্রেটিন এন্টেরোকাইনিনের কাজ এটা হবে না। হরমোনের যে উৎস, পাকস্থলী, ডিউডেনাম, ক্ষুদ্রান্ত্র, ইলিয়াম, অগ্নাশয়, এই হরমোনের নাম অলরেডি আমরা বলছি। এবং বলছি কারণে কোন হরমোন একটু অন্যরকম প্রশ্ন, ক্ষুধার উদ্রেক করে? গ্রিলিন। কোন হরমোন যকৃত এবং অগ্নাশয়কে হাইড্রোজেন কার্বনেট আয়নে উদ্দীপ্ত করে? এটা হাইড্রোজেন কার্বনেট বাইকার্বনেট আয়নে উদ্দীপ্ত করে। এটা বাইকার্বনেট আয়ন উদ্দীপ্ত করে।
যকৃত এবং অগ্ন্যাশয়কে বাইকার্বনেট আয়ন উৎপাদনে উদ্দীপ্ত করে কে? 1 মিনিট দাঁড়াও, এটা বাইকার্বনেট আয়নে উদ্দীপ্ত করে যকৃত। এই যে দেখো, এই যে এখানে একটা গ্রিলিন হরমোনের নাম আছে কিন্তু, যেটা আমি বলি নাই, যেটা এই যে ক্ষুধার উদ্রেক করে। হ্যাঁ, ক্ষুধার উদ্রেক হয়, এটা কোন হরমোনের কারণে? গ্রিলিন হরমোনের কারণে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইখানে বাইকার্বনেট আয়ন উৎপাদনে উদ্দীপ্ত করে কে? 1 মিনিট একটু চেক করা দরকার। বাইকার্বনেট আয়ন, ব্রুনার গ্রন্থি দরকার নাই, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে, ভিলের কার্যকারিতা বাড়ায়, পেপটাইড বায়ু, এই যে ক্ষুধা উদ্রেককারী। হ্যাঁ, এটা কিন্তু এই যে গ্রিলিন হরমোনের নামটা মনে রাখো, এটা মাথায় রেখো। কিন্তু কাহিনীটা হচ্ছে এটা কেন আমি ভুলে গেলাম। ডিকোষ থেকে, আচ্ছা, গ্যাস্ট্রিক জুস, HCl, এন্টেরোগ্যাস্ট্রিন। আচ্ছা দাঁড়াও, এটা এই মুহূর্তে আমার, আচ্ছা এটা কি এন্টেরোকাইনিন হবে? কারণ যকৃত অগ্ন্যাশয়কে যখন এটা ইসে দিবে, তখন সিক্রেটিন অথবা কোলেসিস্টোকাইনিনের একটা হওয়ার কথা। অগ্ন্যাশয় রস ক্ষরণে, পিত্ত ক্ষরণে। আমি এটা একটু চেক করে নিব, উইল চেক, এটা চেক, তারপর আমি তোমাদেরকে জানাবো। উফ, খুব সুন্দর তো হইলো, এটা আমি একটু চেক করব। আচ্ছা ঠিক আছে। পাক রস নিঃসরণ করে, পাক রস, গ্যাস্ট্রিন ক্ষুদ্রান্তরক্ষরিত হরমোন নয় না, নাই, তাহলে গ্যাস্ট্রিন হরমোন। এটা ক্ষুদ্রান্তরক্ষরিত হরমোন না, গ্যাস্ট্রিন পাকস্থলী খরিত। তাহলে গ্যাস্ট্রো শব্দটার মানে হইল স্টোমাক। পরিপাকে ক্রিয়াশীল সিক্রেটিন হরমোন। তো এটা ডিউডেনাম থেকে, এটা ডিউডেনামের, এটা একটু আগে বললাম না, মানুষের খাদ্য পরিপাকে সহায়তাকারী 5টি হরমোনের প্রধান কাজ তো রিটেন ফরম্যাট। এই যে একদম সুন্দর করে মনে করো যে প্রথম থেকে গ্যাস্ট্রিন হরমোনের একটা নাম লিখে একটা কাজ লিখবা, সিক্রেটিন হরমোনের নাম লিখে একটা কাজ লিখবা, কোলেসিস্টোকাইনিন হরমোন লিখে একটা কাজ লিখবা, এন্টেরোকাইনিন এইটা লিখবা, আরেকটা হচ্ছে এন্টেরোক্রাইনিন, মন যদি থাকে ভিল্লিকাইনিন লিখবা। কাজ 24-25 রিটেনের কোয়েশ্চেন। শেষ অংশে চলে আসছি। তুমি দেখো হরমোন থেকে কিন্তু বা স্নায়বিক ক্রিয়া থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে নাই। কোনটা ক্ষুধার উদ্রেক করা, এই হরমোনটার নাম কিন্তু ইম্পর্টেন্ট, গ্রিলিন হরমোন। গ্রিলিন ক্ষুধা বাড়ায়। আচ্ছা, এবার আসি স্থূলতা। এটার কনসেপ্টটা অনেক সোজা, সামটাইমস এখানে একটা ক্যালকুলেটর লাগতে পারে। এই খেলাটা হচ্ছে এখানে, কারণ এখানে একটা হালকা অঙ্ক আছে এবং এই অঙ্কটা সোজা। বিএমআই বাইর করার যে বুদ্ধিটা, বিএমআই এর কনসেপ্টটা কি? স্থূলতার কনসেপ্ট। তো এটা মানে চিকিৎসা বিজ্ঞানের ভাষা এটাকে আমরা বেরিয়াট্রিক্স বলি, তাই না? আদর্শ ওজনের 20%-এর বেশি চর্বি থাকা মানে সেই স্থূলতা, মানে ওবেসিটি। পার্সনটাকে আমরা ওবিস বলি, একটু বলতে একটু গুলটু গালটু টাইপের। কিন্তু গুলটু গালটু তোমরা যারা আসো, তোমরা আবার মন খারাপ করো না। তোমরা গুলটু গালটু যারা আসো তারা ভালো, কিউট দেখতে, হ্যাঁ সমস্যা নাই। একটু দৌড়াইলে আর একটু কন্ট্রোল করলে শরীরটা পাতলা হবে, হালকা হবে। হালকা শরীর, পাতলা শরীর ভালো, এটা চাল চলনের জন্য ভালো। আর তোমরা যারা একটু গুলটু গালটু আসো, একটু দেখতে কিউট আসো, তোমরা টেনশন করো না, ইটস ওকে, জীবন এটা থাকে। তাইলে আরেকটা হইল, এই যে একটা শব্দ আছে মরবিড ওবেসিটি, মরবিড শব্দটার মানে হইল ডেঞ্জারাস। মরবিড, এটাকে বলা হয় বিভৎস, ব্যাধিগ্রস্ত বিভৎস স্থূলতা। এটা কেমন? এটা হচ্ছে অনেক বেশি বিএমআই, মানে 50-এর বেশি, ভয়াবহ মোটা, মানে এটা স্বাভাবিক সাইজের মানুষ না। তো সাধারণত আদর্শ ওজনের যদি 20% বা তারও বেশি পরিমাণে মেদ দেহে সঞ্চিত থাকে, তাহলে এটার নাম হচ্ছে স্থূলতা। এবং এটা হচ্ছে বিএমআই, বেজাল বা বডি মাস ইন্ডেক্স, এবং এটার একটা
একটা মান আছে, সেই মানটা কি একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা একটু দেখবো আমি। তার আগে বলে নিই এটার একক হলো কেজি পার মিটার স্কোয়ার। তো উচ্চতাটাকে মিটারে নেওয়াটাই হলো একটা চ্যালেঞ্জ। উচ্চতাটা মিটারে নিতে পারলেই খেলাটা ওকে। এখন কেমনে মিটারে নিবা এটার একটা বুদ্ধি দেখাচ্ছি, আমি বুদ্ধি দেখাচ্ছি। তার আগে একটু মাথায় রাখো 18.5 কম এটা আমরা ম্যালনিউট্রিয়েটেড বডি বলি, মানে অপুষ্টি। 18.5 থেকে 24.9 এটা হচ্ছে ভালো। আমি আমার কথা বলতেছি না। 25 থেকে 29 মানে হচ্ছে ওভারওয়েট, এখানে ওবেস বলা যাবে না। ওবেস বলতে হবে 30 পর থেকে। 30 থেকে 34 হচ্ছে ওবেসিটি লেয়ার 1, 35 থেকে 39 হচ্ছে ওবেসিটি লেয়ার 2, এবং তারপর থেকে ওবেসিটি লেয়ার 3। তাইলে এখানে এখানে ওবেস লেয়ার 1, ওবেস লেয়ার 2, ওবেস লেয়ার 3 এটা একটু মাথায় রেখো। ওবেস ওবেস এইটা শুরু হবে এই যে ও, তাইলে 30 থেকে শুরু হবে, তার নিচে এটা ওভারওয়েট হবে। এই পর্যন্ত যা পড়াইছি যথেষ্ট যথেষ্ট। এখন আমরা খালি একটু দেখবো যে এটা কেমনে মাপতে হবে। আর এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে যে কারণ হিসাবে, একটা হলো জেনেটিক কজ, একটা হচ্ছে মানে ডিজিজ, আর একটা হচ্ছে ড্রাগস বা মেডিসিন। এখন তোমরা একটু ভাবো, প্রাডার উইল সিনড্রোমস, মেলাকর্টিন 4 রিসেপ্টরস, লেপাটিন জিন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস মনে রাখো, কুশিং সিনড্রোম, হাইপারথাইরয়েডিজম, দিজ আর অল ডিজিজ। এত কিছু মনে রাখার দরকার নেই, এটা অ্যান্টি ডিপ্রেসেন্ট হবে, অ্যান্টিডিপ্রেসেন্টস। ওকে। কি কি রোগ হইতে পারে? করোনারি হৃদরোগ, হার্টের ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস, ক্যান্সার, স্তন এবং কোলন ক্যান্সার, যকৃত পিত্তথলির অসুখ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ। এটা হচ্ছে খুবই খুবই কমন। কেন এটার কথা বলছি? ইনফার্টিলিটি মানে হচ্ছে বন্ধ্যাত্ব। ইনফার্টিলিটি শব্দটার মানে হইল কারো যদি স্পার্ম বা ওভাম প্রোডাকশন রেট কমে যায় বা হার কমে যায় বা অন্য কোনো কারণে সন্তান উৎপাদনে অক্ষম হয়, সেটার নাম হচ্ছে বন্ধ্যাত্ব। অস্টিও আর্থ্রাইটিস, অস্টিও শব্দটার মানে হচ্ছে বোন, আর আর্থ্রাইটিস শব্দটার মানে হইল জয়েন্ট পেইন। আর স্লিপ অ্যাপনিয়া মানে হচ্ছে ঘুম একটু কমে যাবে, স্লিপ অ্যাপনিয়া ঘুম কম হবে। তাহলে স্যার কাহিনীটা হইল নিয়ন্ত্রণের উপায় একটু লেখা দিছি, জাস্ট একটু রিডিং পড়বা, একটু রিডিং পড়বা, কোনো কথা নেই। গ্যাস্ট্রিক বেলুনের ব্যবহার, একটু রিডিং পড়বা মাই ডিয়ার। তাহলে চলো একটু দেখা এবার শেষ কন্টেন্ট, এরপর আমরা কিছু প্র্যাকটিস করব, কিছু প্র্যাকটিস আছে। কত দেখো এগুলা সোজা 20%, এরপরে সব কমন হবে। প্রতিবার গর্ভধারণে অধিকাংশ নারীর ওজন কত বাড়ে? 4 থেকে 6 পাউন্ড বাড়ে, এভারেজ 4 থেকে 6 পাউন্ড বাড়ে। স্থূলতার কারণ প্রতিরোধ করা হয়, এটা হচ্ছে বেরিয়াট্রিক্স। অঙ্কোলজি পেডিয়াট্রিক্স এই শব্দ না, যখনই অঙ্ক শব্দটা আসবে মাই ডিয়ার, অঙ্ক এইটার মানে হইল ক্যান্সার। স্থূলতার কারণে নিচের কোনটি হতে পারে না? এই যে পারে না, একটা মানুষ স্থূল তাহলে তার নিম্ন রক্তচাপ হবে, এটা সম্ভবই না। স্থূলতার কারণে নিম্ন রক্তচাপ যদিও বডি কন্ডিশন তো একেবারে হবে না বলাটাও মুশকিল, অ্যাকচুয়ালি হবে না। নিচের কোন রোগে সাধারণত স্থূলতা দেখা যায় না? এটা হচ্ছে টিউবারকিউলোসিস। যক্ষ্মায় দেখা যাবে না। মানুষের দেহের ওজন সূচক কত এর বেশি হলে তাকে স্থূল প্রকৃতির বলে বিবেচনা করা হয়? স্থূল, তাহলে এটা 30 কেজি পার মিটার স্কোয়ার। ওভারওয়েট কিন্তু বলে না, স্থূল বলছে, তার মানে 18.5 কম, এটা হইল ম্যালনিউট্রিয়েটেড। তারপরে 18.5, হ্যাঁ, তাইলে ধরো যে 19 থেকে 24 পর্যন্ত এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েট, 24.1 থেকে 29.9 পর্যন্ত হচ্ছে ওভারওয়েট,
30 থেকে 34.9 হচ্ছে ওবেসিটি লেয়ার 1, 35 থেকে 39.9 হচ্ছে ওবেসিটি লেয়ার 2, 40 থেকে 49.9 হচ্ছে ওবেসিটি লেয়ার 3, 50 বা তার বেশি যদি হয় তাহলে এটা হচ্ছে মরবিড ওবেসিটি। বিএমআই কত হলে তৃতীয় স্তর, তৃতীয়, তাহলে এটা মোটামুটি ভাবে আল্লাহর অশেষ রহমতে 40-এর বেশি বা সমান। এই যে এখন যে প্রশ্ন আসবে, এখন হিসাব করতে হবে যে কেমনে করব। দেখো, জিজ্ঞেস করছে উচ্চতা কত সেন্টিমিটার, এত দুষ্টের দুষ্ট, এত দুষ্ট। তাইলে 83, বিএমআই কত 32.9, এটা হচ্ছে 83 বাই ওর হাইট ইন মিটারে যত স্কোয়ার হবে। চিন্তাটা করছো, এত দুষ্ট। তাহলে প্রশ্ন যে করছে সেন্টিমিটার, উচ্চতা কত সেন্টিমিটার, তাহলে এই যে প্রশ্নটা করছে এটা একটা মানে ভয়ানক প্রশ্ন করছে জাহাঙ্গীরনগরে। ম্যাথ করা লাগতেছে এখন বায়োলজি করতে এসে, ম্যাথ। তো সমস্যার কিছু নাই, আমরা কখনো মানে হার মানার জন্য তো মিশন ঢাবিতে ভর্তি হয়নি। তো আমাদের ক্যারেক্টারটা হচ্ছে এই যে আমার যে হাইটের মিটার, এই মিটারটাকে এখানে আইনা 83-কে 32.9 দিয়ে ভাগ করে এটাকে রুট করতে হবে, এবং এইটারেই যদি আমি 100 দিয়ে ভাগ করি তাইলে আমি 100 দিয়ে গুণ করি তাইলে আমি সেন্টিমিটারে পেয়ে যাব। এই ভ্যালুটাকে 100 দিয়ে গুণ করলে আমি সেন্টিমিটারে পেয়ে যাব। এটাই হলো খেলা। তো তুমি পরীক্ষার হলে কতটুকু স্মার্টলি তোমার বেসিক ম্যাথমেটিক্স বা বেসিক জিনিসপত্র আনতে পারতেছো, এটা হইলো ব্যাপার। তাহলে আমি সিম্পলি 32.9 ভাগ করলাম, রুট অ্যান্সার করলাম, তো 158.83 হয়। তো 1.58 মিটার হয়, তো এটা 158.83। তো এইটা করতে তোমাদের মতন স্টুডেন্ট যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ তাদের 10 সেকেন্ডের বেশি লাগার কথা না, 10 সেকেন্ড। খালি জাস্ট একটু ক্যালকুলেশন করে ফেলাবা, মানে মনে মনে 83-কে 32.9 দিয়ে ভাগ করে রুট করে 100 দিয়ে গুণ, শেষ। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে যে স্যার তাহলে মিটারে নিব কেমন, এখন যদি অ্যাকচুয়ালি বলে এরকম একটা প্রশ্ন যে সে কিসের কত কিলোগ্রাম হলে মরবিড স্থূলতার অন্তর্ভুক্ত হবে, তো মরবিড স্থূলতা মানে তো হইল ডেঞ্জারাস অবস্থা, 40 হইতে হবে। তো 40, এখানে যে প্রশ্নটা করছে জাহাঙ্গীরনগরের 24-25-এ, দুইটা প্রশ্নই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস প্রশ্ন। যে 167 সেন্টিমিটার উচ্চতা, তাহলে 167 সেন্টিমিটার মানে 1.67 মিটার, এতে কোনো সন্দেহ নাই। তো ওজন কত হইতে হবে, তো ওজন মানে না, এটা একটা ব্যক্তির ভর। তাহলে এটা কি করতে হবে, হাইট ইন মিটারকে গুণ করতে হবে। তাহলে মরবিড স্থূলতা হচ্ছে 40। তাহলে আমরা কি জানি, আমরা জানি বিএমআই ইকুয়ালস টু এই যে কেজি যেটা আমাকে জিজ্ঞেস করছে, আরেকটা হচ্ছে হাইট ইন মিটার স্কোয়ার। তাহলে আমার এই মিটার স্কোয়ার মানে 1.67 স্কোয়ারের সাথে 40 গুণ করলে যা হবে তাই। তো সিম্পলি ক্যালকুলেটর বাইর করে এই কেজি বাইর করবা হচ্ছে যে বিএমআই কত 40, মরবিড স্থূলতা নাকি না 50, মরবিড স্থূলতা 50 হওয়ার কথা, দেখি 50 হওয়ার কথা না, মিস্টেক যেন না হয়। মরবিড স্থূলতা তো 50 হওয়ার কথা, কারণ মোটামুটি বিভৎস অবস্থায় আছে। তাইলে 50 থেকে 100, তাহলে 50 থেকে যদি 100 হয়, ভুল যেন আমি না করি, তাহলে আমি ধরলাম 50 হচ্ছে বিএমআই হইলে আমি কে মরবিড বলতেছি, এটা 1.67 হোল স্কয়ার, এর দূর হিসাবটা। তো এখন এটারে খুব ইজি মনে হইতেছে, কিন্তু পরীক্ষার হলে তো ইজি মনে হবে না। ইন্টু 50, তাহলে 139.45, এই যে এইটা হইতে পারে। তাহলে একটা মানুষের অবস্থা চিন্তা করো, 139 কেজি হইতে হবে তারে, 139.45 কেজি। কিন্তু এটা হওয়াটা চাইলেও হওয়া যাবে না, আর এটা হয়ে গেলে চাইলেও কমানো যাবে না।
অনেক বেশি চাইতে হবে, প্রচণ্ড ভালোবাসা চাইতে হবে, তাইলে মনে হয় সম্ভব। বিএমআই 25-এর বেশি থাকলে এটি কোন শ্রেণীতে পড়ে? 25-এর বেশি, 25-এর বেশি, তো এটা তো স্বাভাবিক ওজন, সমস্যা নাই তো নাকি? না, এটা হচ্ছে অতিরিক্ত ওজন। কারণ 18.9 থেকে 24.9 বা 18 থেকে 24.9 এটা হইলো একটা স্বাভাবিক মানুষের বিএমআই, কিন্তু তার চেয়ে বেশি হলে ওভারওয়েট হয়ে যাবে। এই একটা মজার কথা, এটা এগ্রিতে আসছিল 24-25-এর প্রশ্ন। দেখো এই জায়গায় আমি একটু আসতে চাইছিলাম। তাসনিম এবং তাফিফ উভয়ের উচ্চতা এত, কিন্তু একজনের ভর 59, আরেকজনের 73। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক অনুসারে তাদের বিএমআই এর শ্রেণী তুলনা করো। ভালো কথা, ও যে 5 ফিট 9, তাহলে 5 ফিট 9 মানে হইল 69 ইঞ্চি। কোনো সন্দেহ আছে? 12 ইঞ্চিতে 1 ফিট, তাহলে 12 × 5 মানে 60 ইঞ্চিতে 5 ফিট, আর তার সাথে আরো 9 ইঞ্চি যোগ করে দিলাম, তাহলে 69 ইঞ্চি। এই 69 ইঞ্চিকে 39.37 দিয়ে ভাগ করলে মিটার আসবে, মিটার আসবে। তাহলে আমি যদি 69-কে ওই 39.37 দিয়ে ভাগ করি, 1.75 মিটার আসে। এখন তাসনিমের হচ্ছে তোমার 59 কেজি ডিভাইডেড বাই 1.75 স্কোয়ার, তাই না? তো 1.75 স্কোয়ারে 3.07 আসে, আর 59 রে এটা দিয়ে ভাগ করলে আসে 19.2। তাইলে ও হইল 19.2। এটা কেমন? তাসনিমের স্বাভাবিক ওজন। আচ্ছা, বাকিটা দেখতেছি। তাফিফের হলো 73, তাহলে 73-কে যদি আমি 1.75 স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে 1.75 স্কোয়ার হইল 3.06। এটার আমি 73 দিয়ে ভাগ করব, তাইলে 1.75 স্কোয়ার, এই তো। তাহলে এটা হচ্ছে 73 ডিভাইডেড বাই, এটা 23.83। তাইলে 23.83 তো ভালো, ভালো। তাহলে এইটাও ভালো, এইটাও ভালো। চিন্তা করতে একটু সময় লাগছে, তাদের দুইজনেরই ওজন স্বাভাবিক। এই হইল পড়া, এই হইল পড়া। এখন বিএমআই এর কোন মানটি হৃদরোগের জন্য সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ? এখানে সবচেয়ে বেশি যেটা আছে সেটা 35। রাজশাহীর প্রশ্ন, কঠিন না, কঠিন না, সহজ সহজ। বিএমআই এর মান যদি 30 থেকে 34.9 হয়, 30 থেকে 34.9, তাহলে এটা কোন জায়গায়? এখানে একটু মনে রাখতে হবে, এটা একটু শুরুর থেকে স্টার্ট করতে হবে। 34.9, তাহলে এটার পরেই তো হচ্ছে লেয়ার 3 হওয়ার কথা, তাহলে এটা দ্বিতীয় শ্রেণীর স্থূলতা, দ্বিতীয় শ্রেণীর স্থূলতা নাকি? হ্যাঁ, দ্বিতীয় শ্রেণী ওভারওয়েট না, প্রথম শ্রেণীর স্থূলতা 32, 34.9। হ্যাঁ, এটা প্রথম শ্রেণীর স্থূলতা। কেন? কারণ হচ্ছে 35 থেকে 39.9, দিস শুড বি ওবেস লেয়ার 2, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ওবেসিটি। প্রথম শ্রেণী এই যে এটাই জিএসটির প্রশ্ন, এই 23-24-এর প্রশ্ন শেষ। দ্যাটস ইট। এখন আমাদের কিছু প্র্যাকটিস এমসিকিউ আছে। এই প্র্যাকটিস এমসিকিউ গুলা তোমরা নিজেরা সলভ করে আমার কমেন্ট বক্সে দিবা। আমি এখানে যে প্র্যাকটিস এমসিকিউ দিছি এগুলা সব আগের বার করাইছি, প্রত্যেকটা প্রশ্ন একটু দেখাই তোমাদেরকে, দেখি তোমরা কে কে পারো, তোমরা কে কে পারো। প্রথম প্রশ্ন, বলো যকৃত কোন প্লাজমা প্রোটিন সংশ্লেষ করতে পারে না? এটা আমি একটু চিন্তা করলাম, গামা গ্লোবিউলিন। পাইরুভিক অ্যাসিড থেকে গ্লুকোজ, এটা গ্লুকোনিওজেনেসিস হবে। প্যারাইটাল কোষ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা অক্সিনটিক কোষ। হ্যাঁ, কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন বি কমপ্লেক্স। দেখো, এই জিনিস না পারার কোনো রিজন আছে? সবচেয়ে বড় লালাগ্রন্থি প্যারোটিড, পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাঙে, এটা ইমালসিফিকেশন। এপিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে? যে গ্লাইকোজেনোলাইসিস। ডিএমিনেশন প্রক্রিয়া যকৃতে হয়। মানবদেহের টাইলিন সক্রিয় হয় কোনটির প্রভাবে? ক্লোরাইড।
ক্লোরাইড। হ্যাঁ, আমি এগুলো প্রত্যেকটা দাগায় দিব, আমি একটু দেখাচ্ছি তোমাদের টাইম সেভ করার জন্য। তারপর গবলেট কোষের প্রধান কাজ কি? গবলেট কোষ মিউকাস উৎপাদন, তাই না? যকৃতের কাজ নয়, যকৃতের কাজ নয় অ্যান্টিবডি উৎপাদন, অ্যান্টিবডি উৎপাদন ওর কাজ না। গ্লুকোনিওজেনেসিস কি? নন কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট। কোনটি আমিষ পরিপাকে সহায়তা করে না? লাইপেজ, কারণ এটা লাইপোলাইটিক এনজাইম। আমিষ পরিপাক এনজাইম কোনটি? অ্যান্সার পেপসিন। আন্তরিক ল্যাকটেজ এনজাইম ল্যাকটেজকে ভেঙে কি উৎপন্ন করে? ওই যে গ্লুকোজ, তাই না? নিচের কোন এনজাইমের ক্রিয়ায় জটিল শর্করা বিশ্লেষিত হয়? জটিল শর্করা অবশ্যই অ্যামাইলোলাইটিক। কাইলোমাইক্রন কোন প্রক্রিয়া কোষ থেকে ল্যাকটেলে প্রবেশ করে? অলওয়েজ এক্সোসাইটোসিস। বৃহদান্ত্রের কাজ নয় কোনটা? প্রোটিনের ভাঙন, এটা ওর কাজ না। মানবদেহের ক্ষুদ্রান্তের শোষণতলের ক্ষেত্রফল হচ্ছে 10 মিটার স্কোয়ার। তারপরে কোন হরমোন ক্ষুদ্রান্তে আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে? আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে, এটা থাইরক্সিন। মানুষের দ্বিতীয় মস্তিষ্ক, এটা ইন্ট্রিনজিক স্নায়ু, তাই না? একটু আগে পড়ছি ইন্ট্রিনজিক বা এন্টেরিক স্নায়ুতন্ত্র, এক্সট্রিনজিক না। কাইমোট্রিপসিনোজেন কিসের সাহায্যে সক্রিয় কাইমোট্রিপসিনে পরিণত হয়? ট্রিপসিন। অ্যাপেন্ডিসাইটিস কত বছর বয়সী লোকের মধ্যে বেশি দেখা যায়? মানে ছোট থেকে এটা কিন্তু শুরু হয় 10 থেকে 30-এর মধ্যে, 10 থেকে 30-এর মধ্যে। প্রধান সঞ্চয় কেন্দ্র যকৃত। কোলেস্টেরল কোথায় উৎপন্ন হয়? যকৃতে। যকৃত কতটুকু রক্ত সঞ্চয় করতে পারে? এটা আমরা জানি, 1500 cm3। চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় এই লাইনটা আসছে আর সাথে আমি স্থূলতা দেখছি, বেরিয়াট্রিক্সের কথা মাথায় আসবে। যকৃতে কোন হরমোনটি দ্রুত ধ্বংস হয়? যকৃতে কোন হরমোনটি? থাইমোসিন। ল্যাকটোজ ভেঙে কি কি তৈরি হয়? ল্যাকটোজ, ল্যাকটোজ, গ্লুকোজ আর গ্যালাক্টোজ। সো মল্টোজ পরিপাক শেষে কিসে পরিণত হয়? মল্টোজ পরিপাক শেষে গ্লুকোজে পরিণত হবে। কোন চক্রের মাধ্যমে ইউরিয়া সৃষ্টি হয়? অর্নিথিন চক্র। পাকস্থলিতে আচ্ছা এক সেকেন্ড। পাকস্থলিতে পরিপাকের স্নায়বিক এবং গ্যাস্ট্রিক ধাপে কোন স্নায়ু যকৃতকে, পিত্ত এবং অগ্ন্যাশয়কে এনজাইম ক্ষরণ উদ্দীত করে? ভেগাস। রোগী হাসপাতালে, এই রোগী সেই রোগী না, রোগী পাওয়া যায় হচ্ছে পাকস্থলিতে। কোনটি শোষণতল বৃদ্ধি করে? ইন্টেস্টাইনাল ভিলাই। সো যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া কোন উৎস থেকে গ্লুকোনিওজেনেসিস হচ্ছে? নন কার্বোহাইড্রেট, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড এবং গ্লিসারল। সো গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর তৈরি হয়, গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর আর্জেন্টাফিন কোষ। গ্যাস্ট্রিক কোষে কোনগুলো বিদ্যমান? পেপসিন, রেনিন, মিউসিন। কেন? কারণ এখানে ট্রিপসিন কমন ফ্যাক্টর, দিস ইজ নট কামিং ফ্রম গ্যাস্ট্রিক হরমোন। সো লিপিডকে কাকে ভাঙতে পারে? লাইপেজ। নিষ্ক্রিয় প্রোরেনিনকে সক্রিয় রেনিনে পরিণত করতে পারে কে? এটা হচ্ছে নিষ্ক্রিয় প্রোরেনিনকে সক্রিয় রেনিনে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ এটা স্টোমাকের মধ্যে হচ্ছে। সো এই যে প্রশ্ন, ইরেপসিন এনজাইম কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে? ইরেপসিন এটা প্রোটিন। মস্তিষ্কে লালা কেন্দ্র কোথায় অবস্থিত? পন্স। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কোষগুচ্ছের সংখ্যা কত? অ্যারাউন্ড 10 লাখ। ইয়েস। তো এই যে প্র্যাকটিসটা আমরা করলাম, বা এই যে এখানে যে প্র্যাকটিস এমসিকিউগুলো আছে, এটা তোমাদের প্র্যাকটিসের জন্য, নিজেদের জন্য। আমার বলার মধ্যে যদি কোনো ভুল থাকে, আমি তো খুব তাড়াতাড়ি বলছি লাস্টে এসে, মাফ করে দিও। আর সেটাকে তোমরা একটু কারেকশন করো। ইনশাল্লাহ পরের ক্লাসে ভালোভাবে আরেকটা চ্যাপ্টার নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।